আজকের সিনেমা বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসের এমন এক মাস্টারপিসকে নিয়ে যা ক্রাইম বা গ্যাংস্টার ঘরানার সিনেমাকে সম্পূর্ণ নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। হ্যাঁ, আমি কথা বলছি 1972 সালে মুক্তিপ্রাপ্ত মার্লন ব্র্যান্ডো ও আল পাচিনো অভিনীত কালজয়ী সিনেমা দ্য গডফাদার নিয়ে। এই সিনেমাটি মোট 11টি অস্কার নমিনেশন পেয়েছিল এবং 3টি অস্কার জিতেও নেয়। তবে এই সংখ্যা দিয়ে সিনেমাটির মহত্ব বোঝানো সম্ভব নয়। এটি এমন এক ক্ষমতা, পরিবার আর বিশ্বাসঘাতকতার গল্প যা আজও দর্শকদের আবিষ্ট করে রাখে। চলুন আর দেরি না করে প্রবেশ করা যাক কার্লিওনো ফ্যামিলির সেই অন্ধকার এবং রোমাঞ্চকর অপরাধ জগতে। সিনেমাটি শুরু হয় 1945 সালের নিউ ইয়র্কের এক রৌদ্র উজ্জ্বল দিনে। একদিকে চলছে ডন ভিটো কার্লিওনের একমাত্র মেয়ে কনির রাজকীয় বিয়ের অনুষ্ঠান, গান বাজনা আর আনন্দে মেতে আছে সবাই। কিন্তু ইতালীয় ঐতিহ্য অনুযায়ী একজন সিসিলিয়ান ডন তার মেয়ের বিয়ের দিনে কারো কোনো অনুরোধ বা সাহায্য চাইলে তা ফিরিয়ে দিতে পারেন না। আর এই সুযোগেই ডনের অন্ধকার অফিস ঘরে এসে হাজির হন বনাসেরা নামের এক ব্যক্তি। বনাসেরা অত্যন্ত করুণ সুরে ডনের কাছে বিচার চান। তার একমাত্র মেয়েকে কয়েকজন বখাটে ছেলে নির্মমভাবে নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করেছিল, কিন্তু আমেরিকার আদালত অপরাধীদের সামান্য শাস্তি দিয়ে ছেড়ে দেয়। আইনের উপর ভরসা হারিয়ে আজ সে আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে প্রভাবশালী মানুষ ডন ভিটো কার্লিওনের দরবারে হাজির হয়েছেন এবং তিনি প্রত্যাশা করছেন ন্যায় বিচারের। ডন প্রথমে তাকে একটু তিরস্কারই করেন, কারণ বনাসেরা এতদিন ডনকে অবজ্ঞা করে আমেরিকার আইনকে বড় মনে করেছিল। কিন্তু যখন বনাসেরা অত্যন্ত বিনয়ের সাথে ডনকে গডফাদার বলে সম্বোধন করে তার আনুগত্য স্বীকার করে, তখন ডন তাকে প্রতিশ্রুতি দেন তিনি এই অন্যায়ের প্রতিশোধ নেবেন। ডন তার ডান হাত লুকা ব্রাসিকে এই কাজের দায়িত্ব দেন। এদিকে বিয়েবাড়ির ভিড়ে প্রবেশ করে ডনের ছোট ছেলে মাইকেল কার্লিওনে। মাইকেল পরিবারের বাকিদের মতো অপরাধ জগতের সাথে যুক্ত নয়। সে একজন সাবেক যুদ্ধজয়ী সৈনিক যে তার প্রেমিকা কে সাথে নিয়ে অনুষ্ঠানে এসেছে। মাইকেল তার প্রেমিকাকে স্পষ্ট জানিয়ে দেয় যে তার পরিবার অপরাধ জগতের সাথে যুক্ত হলেও সে নিজে এই ব্যবসার সঙ্গে যুক্ত নয়। ঠিক এই সময় সেখানে হাজির হয় জনি ফন্টেন। তিনি একজন অত্যন্ত জনপ্রিয় গায়ক এবং ডনের ধর্মপুত্র। জনের ক্যারিয়ার এখন ধ্বংসের মুখে, কারণ হলিউডের এক প্রভাবশালী ডিরেক্টর জ্যাক ওয়াল্টেস তাকে একটি বড় সিনেমার লিড রোল দিতে অস্বীকৃতি জানিয়েছেন। জনি কান্নায় ভেঙে পড়ে গডফাদারের সাহায্য চায়। ডন তাকে সান্ত্বনা দিয়ে বলেন, আমি তাকে এমন একটা প্রস্তাব দিব যা সে প্রত্যাখ্যান করতে পারবে না। ডন তার দত্তক নেওয়া ছেলে এবং ফ্যামিলির প্রধান আইনজীবী বা কনসিয়ালেরি টম হেগানকে হলিউডে পাঠান সেই ডিরেক্টরের সাথে কথা বলতে। টম হেগান হলিউডে গিয়ে ডিরেক্টর জ্যাক ওয়াল্টেজের সাথে দেখা করেন। ওয়াল্টেজ অত্যন্ত অহংকারী এবং সে স্পষ্ট জানিয়ে দেয় যে জনি ফন্টেনকে সে কোনোভাবেই তার সিনেমায় নেবে না, কারণ জনি তার এক প্রিয় অভিনেত্রীর জীবন নষ্ট করেছে। টম শান্তভাবে ডনের ক্ষমতা ও প্রভাবের কথা মনে করিয়ে দিলেও ওয়াল্টেজ তা পাত্তাই দেয় না এবং টমকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু তারা ভুলে গিয়েছিল তারা কার সাথে পাঞ্জা দিচ্ছে। পরদিন সকালে যখন ওয়াল্টেজ তার বিছানায় ঘুম থেকে ওঠে, সে অনুভব করে তার চাদর রক্তে ভেজা। চাদর সরাতেই ওয়াল্টেজ চিৎকার করে পুরো বাড়ি কাঁপিয়ে তোলে। তার কোটি টাকার প্রিয় রেসার ঘোড়াটির কাটা রক্তাক্ত মাথাটি পড়ে আছে তার বিছানায়। এই একটি দৃশ্যই বুঝিয়ে দেয় ডন কার্লিওনের হাত কত লম্বা এবং তার কথার অবাধ্য হলে কি পরিণতি হতে পারে। ভয় পেয়ে ওয়াল্টেজ সঙ্গে সঙ্গে জন ফন্টেনকে সিনেমায় যুক্ত করে নেয়। সোলোজো ওরফে দ্য টার্ক নামের একটি মাদক ব্যবসায়ী ডন কার্লিওনের সাথে দেখা করে। সে চায় ডন তার ড্রাগস ব্যবসায় বিপুল পরিমাণ টাকা খাটাক এবং নিজের রাজনৈতিক ও আইনি প্রভাব ব্যবহার করে পুলিশ ও কোর্ট থেকে সোলোজোকে সুরক্ষা দিক। বিনিময়ে সে কার্লিওনের ফ্যামিলিকে বিশাল লভ্যাংশ দেবে। কিন্তু দূরদর্শী ডন ভিটো কার্লিওনের এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। সে সোলোজোকে বলেন, আমি জুয়া বা মদের ব্যবসা পছন্দ করি, কিন্তু মাদক এমন একটি নোংরা জিনিস যা সমাজে আমার রাজনৈতিক বন্ধুদের এবং পুলিশ কর্মকর্তাদের আমার থেকে দূরে সরিয়ে দেবে। ডন এই নোংরা ব্যবসায় জড়াতে চান না। কিন্তু এই মিটিংয়ে ডনের বড় ছেলে সনি কার্লিওনে অসাবধানতাবশত ড্রাগস ব্যবসার প্রতি তার আগ্রহ প্রকাশ করে ফেলে। সোলোজো বুঝে যায় ডন বেঁচে থাকতে এই ব্যবসা সম্ভব নয়, তবে ডন না থাকলে সনিকে হাত করা সহজ হবে। এরপর সোলোজো অত্যন্ত বিপজ্জনক এক চাল চালল। ডনের শক্তি পরীক্ষা করার জন্য সে প্রথমে ডনের বিশ্বস্ত হিটম্যান লুকা ব্রাসিকে একটি ফেক মিটিং এ ডেকে এনে অত্যন্ত নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর একদিন ডন যখন তার মেজ ছেলে ফ্রেডের সাথে বাজার করছিলেন, তখন সোলোজোর গুন্ডারা প্রকাশ্য রাস্তায় ডনের উপর এলোপাথাড়ি গুলি চালায়। ডনের শরীরে প্রায় 5টি গুলি লেগে যায়। ফ্রোডো ভয়ে এবং আতঙ্কে কিছুই করতে পারে না, শুধু রাস্তায় বসে কাঁদতে থাকে। ডনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই সময় সোলোজাম টনগেনকে রাস্তা থেকে
অপহরণ করে। সোলজো টমকে জানায় যে ডন মারা গেছে এবং এখন টমকে গিয়ে সনিকে বোঝাতে হবে যাতে সনি কোনো যুদ্ধ না করে সোলজমের ড্রাগস ব্যবসার প্রস্তাবে রাজি হয়ে যায়। ডনের ওপর হামলার খবর কার্লিওনের পরিবারে এসে পৌঁছালে বড় ছেলে সনি ক্ষোভে ফেটে পড়ে। সে পরিবারের অস্থায়ী ডন হিসেবে দায়িত্ব নেয়। এদিকে টম হেগেন মুক্ত হয়ে ফিরে আসে এবং জানায় যে সোলজো যুদ্ধ চায় না, শান্তি চায়, কিন্তু সনি তার বাবার উপর হামলার প্রতিশোধ নিতে মরিয়া। এরই মধ্যে খবর আসে ডন এখনো বেঁচে আছেন, তবে তার অবস্থা আশঙ্কাজনক। এদিকে মাইকেল যখন তার বাবার সাথে দেখা করতে হাসপাতালে যায়, সে দেখে পুরো হাসপাতাল জনশূন্য। সোলজের সাথে হাত মেলানো এক দুর্নীতিবাজ পুলিশ ক্যাপ্টেন ম্যাকক্লাসিক ডনের সমস্ত নিরাপত্তা ও পুলিশকে সেখান থেকে সরিয়ে দিয়েছে যাতে সোলজোর লোক এসে সহজেই ডনকে মেরে ফেলতে পারে। মাইকেল তাৎক্ষণিকভাবে পরিস্থিতি বুঝতে পারে। সে নার্সকে ডেকে নিয়ে ডনের বিছানা অন্য একটি ঘরে সরিয়ে দেয়। ঠিক তখনই সেখানে এক লোককে দেখতে পাই যে কিনা ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সে মূলত ডনকে দেখতে এসেছিল। সে ছিল ডনেরই অনুগত একজন। মাইকেল তাকে নিয়ে হাসপাতালের গেটে এমন ভাবে দাঁড়ায় এবং এমন ভান করে যেন ডনের সশস্ত্র বডিগার্ড। এরপর দেখা যায় সোলজের সেই খুনিরা গাড়ি নিয়ে সেই হাসপাতালের সামনে এবং তারা মাইকেলদেরকে বডিগার্ড ভেবে সেখান থেকে চলে যায়। এভাবে মাইকেল তার বুদ্ধিমত্তায় ডনকে দ্বিতীয়বারের মতো প্রাণে বাঁচিয়ে নেয়। এরই কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ ক্যাপ্টেন ম্যাকক্লাসিক এসে হাজির হয়। সে মাইকেলকে সেখান থেকে চলে যেতে বলে। মাইকেল যখন ক্যাপ্টেনের মুখে সরাসরি ঘুষ খাওয়ার অভিযোগ তোলে, তখন ক্ষিপ্ত হয়ে ম্যাকক্লাসি মাইকেলের চোয়ালে এক সজোরে ঘুষি মারে, যার ফলে মাইকেলের চোয়ালের হাড় ভেঙে যায়। ঠিক তখনই টম হেগেন কার্লিওনে ফ্যামিলির প্রাইভেট ডিটেকটিভ ও বডিগার্ডদের নিয়ে সেখানে এসে পৌঁছায় এবং মাইকেলকে উদ্ধার করে। ফ্যামিলির হেডকোয়ার্টারে ফিরে সবাই যখন চিন্তিত, তখন মাইকেল এমন একটি প্রস্তাব দেয় যা কেউ কল্পনাও করেনি। যে মাইকেল এতদিন ক্রাইম ফ্যামিলি থেকে দূরে ছিল, সেই মাইকেল ঠান্ডা মাথায় বলে সে নিজে সোলজো এবং পুলিশ ক্যাপ্টেন ম্যাকক্লাসিককে হত্যা করবে। টম প্রথমে আপত্তি জানায়, কারণ একজন পুলিশ অফিসারকে মারলে পুরো পুলিশ প্রশাসন কার্লিওনের ফ্যামিলির পেছনে লাগবে। কিন্তু মাইকেল যুক্তি দেয় এই পুলিশ অফিসারটি দুর্নীতিবাজ এবং ড্রাগস মাফিয়ার সাথে যুক্ত। এটা প্রমাণ করতে পারলে মিডিয়া আমাদেরই সাপোর্ট করবে। সনি তার ছোট ভাইয়ের এই রূপ দেখে বেশ অবাকই হয় এবং অবশেষে এই পরিকল্পনায় রাজিও হয়। সোলজো মাইকেলের সাথে একটি সমঝোতা মিটিং এর প্রস্তাব দেয়। মিটিং এর জায়গা ঠিক হয় ব্রাক্সের একটি ছোট ইতালিয়ান রেস্তোরাঁয়। পরিকল্পনা মাফিক কার্লিওনে ফ্যামিলির একজন লোক আগে থেকে সেই রেস্তোরাঁর বাথরুমের ফ্লাশ ট্যাঙ্কের পেছনে একটি রিভলভার লুকিয়ে রেখে এসেছিল। মিটিং শুরু হয়। সোলজো ইতালিয়ান ভাষায় মাইকেলকে বোঝানোর চেষ্টা করে যে সে ডনকে শ্রদ্ধা করে, কিন্তু ব্যবসা চালাতেই হবে। মাইকেল শান্ত থাকার ভান করে বাথরুমে যাওয়ার অনুমতি চায়। বাথরুমে গিয়ে মাইকেল সেই লুকিয়ে রাখা বন্দুকটি খুঁজে পায়। তার হাত কাঁপছিল, কারণ সে আগে কখনোই কাউকে খুন করেনি। মাইকেল বাইরে ফিরে আসে এবং টেবিলে বসে। সোলজো আবার কথা বলা শুরু করতেই মাইকেল আর একটি সেকেন্ডও সময় নষ্ট করলো না। সে পকেট থেকে বন্দুক বের করে সরাসরি সোলজোর কপালে গুলি করে দেয়। সোলজোর সাথে সাথে টেবিলে ঢলে পড়ে। এরপর মাইকেল এক মুহূর্তের মধ্যে ক্যাপ্টেন ম্যাকক্লাসিকের গলায় এবং মাথায় গুলি করে তাকেও শেষ করে দেয়। সিনেমা ইতিহাসের অন্যতম সেরা সাইলেন্ট অ্যান্ড থ্রিলিং দৃশ্য এটি। খুন করার পর ডনের নির্দেশ মতো মাইকেল বন্দুকটি মাটিতে ফেলে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এই জোড়া খুনের পর নিউ ইয়র্কের আন্ডারওয়ার্ল্ডে আগুন জ্বলে ওঠে। অন্য 4 মাফিয়া ফ্যামিলি কার্লিওনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। মাইকেলকে বাঁচানোর জন্য তাকে গোপনে ইতালির সিসিলিতে পাঠিয়ে দেয়া হয়। সেখানে মাইকেল সম্পূর্ণ এক ভিন্ন জীবন কাটাতে শুরু করে এবং আপোলোনিয়া নামের এক স্থানীয় সিসিলিয়ান সুন্দরীর প্রেমে পড়ে তাকে বিয়ে করে। এদিকে নিউ ইয়র্কে ডন ভিটো কার্লিওনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন, কিন্তু ছোট ছেলের এই অপরাধ জগতে জড়িয়ে পড়া এবং নির্বাসনের খবর তাকে গভীরভাবে ব্যথিত করে। একদিকে ডনের বড় ছেলে সনি অত্যন্ত রাগী ছিল। সনির বোন কানির স্বামী কার্লো ছিল এক চরম অত্যাচারী। সে কনিকে প্রায় মারধর করত। একদিন কার্লো কনিকে গর্ভবতী অবস্থায় নির্মমভাবে মারলে কনি কাঁদতে কাঁদতে সনির ফোনে ফোন করে। সনি রেগে অন্ধ হয়ে কার্লোকে মারার জন্য একা গাড়ি নিয়ে রওনা হয়, কিন্তু এটা ছিল আসলে শত্রু ফ্যামিলি তাতা গলিয়াদের একটি সুপরিকল্পিত ফাঁদ। মাঝ রাস্তায় একটি হাইওয়ের টোল প্লাজায় সনির গাড়িকে চারদিক থেকে ঘিরে ধাওয়া করে। সাবমেশিনের গানের ব্রাশ ফায়ারে সনির শরীরকে ঝাঁঝরা করে দেয়া হয়। কার্লিওনে ফ্যামিলির সবচেয়ে সাহসী ও বড় ছেলে সনি সেখানেই নির্মমভাবে মারা যায়। সনির মৃত্যুর খবর ডন ভিটো কার্লিওনেকে একেবারে ভেঙে ফেলে। তিনি বুঝতে পারেন এই যুদ্ধ চলতে থাকলে তিনি আর বাকি ছেলেদেরকেও হারাবেন। তাই
তিনি নিউ ইয়র্কের সমস্ত মাফিয়া ফ্যামিলির প্রধানদের নিয়ে একটি বড় মিটিং ডাকেন। ডন সেখানে ঘোষণা করেন যে তিনি সনির মৃত্যুর জন্য কোনো প্রতিশোধ নেবেন না। তিনি সোলোজের ড্রাগস ব্যবসাকেও সমর্থন করতে রাজি আছেন, তবে তার একটাই শর্ত, তার ছোট ছেলে মাইকেলকে নিরাপদে দেশে ফিরে আনতে হবে। এই মিটিংয়েই ডন বুঝতে পারেন যে তাতাগোলিয়া ফ্যামিলি আসলে মূল চালনাকারী নয়, এর পেছনে আসল মাস্টারমাইন্ড হলো ডন বার্জিন। এদিকে সিসিলিতেও শত্রুদের হাত পৌঁছে গিয়েছিল। মাইকেলের বডিগার্ড ফ্যাব্রিওকেও শত্রুরা কিনে নেয়। সে মাইকেলের গাড়িতে বোমা ফিট করে। মাইকেলের সেই গাড়িতে ভুলবশত তার স্ত্রী আপোলোনিয়া উঠে বসে এবং চাবি ঘোরাতেই এক ভয়াবহ বিস্ফোরণে আপোলোনিয়া মারা যায়। মাইকেল অলৌকিকভাবে বেঁচে যায় এবং তার ভেতরের সমস্ত মানবিকতা চিরতরে শেষ হয়ে যায়। সে বুঝতে পারে অপরাধ জগৎ থেকে সে আর কখনোই বের হতে পারবে না। এরপর মাইকেল নিউ ইয়র্কে ফিরে আসে। সনির মৃত্যুর পর ফ্যামিলির পরবর্তী ডন উত্তরসূরি হিসেবে মাইকেল দায়িত্ব নেয়। সে তার পুরনো প্রেমিকা কে এর সাথে দেখা করে এবং তাকে বিয়ে করে। তবে মাইকেল তাকে কথা দেয় যে আগামী 5 বছরের মধ্যে সে কার্লিওনে ফ্যামিলির সমস্ত ব্যবসা সম্পূর্ণভাবে বৈধ বা লিগ্যাল করে ফেলবে। ডন ভিটো কার্লিওনো এখন বুড়ো হয়ে গেছেন। তিনি মাইকেলকে পর্দার আড়াল থেকে পরামর্শ দিতেন। একদিন বাগানে বসে বাবা ও ছেলের মধ্যে এক আবেগঘন কথোপকথন হয়। ডন আফসোস করে বলেন তিনি কখনো চাননি মাইকেল এই অপরাধ জগতে আসুক। তিনি চেয়েছিলেন মাইকেল কোনো বড় নেতা বা গভর্নর হোক। ডন মাইকেলকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা দেন। তিনি বলেন, আমার মৃত্যুর পর ফ্যামিলির যে সদস্য তোমার কাছে বার্জিনের সাথে মিটিং করানোর প্রস্তাব নিয়ে আসবে, মনে রাখবে সে আসলে ফ্যামিলির আসল বিশ্বাসঘাতক এবং সেই হবে তোমার মৃত্যুর কারণ। এর কিছুদিন পরেই একদিন বাগানে তার ছোট নাতির সাথে খেলতে খেলতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সর্বকালের অন্যতম সেরা ডন ভিটো কার্লিওনে। তার শেষকৃত্যে নিউ ইয়র্কের সমস্ত মাফিয়া ডনরা আসে। সেখানে কার্লিওনো ফ্যামিলির পুরনো ক্যাপোতেসিও মাইকেলের কাছে এসে ডন বার্জিনের সাথে একটি মিটিং এর প্রস্তাব দেয়। মাইকেল সঙ্গে সঙ্গে বুঝে যায় তার বাবার কথাই ঠিক, তাই সিওই হলো সেই বিশ্বাসঘাতক। ঠিক একই সময়ে মাইকেলের নির্দেশে কার্লিওনো ফ্যামিলির হিটম্যানরা পুরো নিউ ইয়র্ক জুড়ে এক রক্তক্ষয়ী অভিযান চালাচ্ছে। তারা অন্য 4 মাফিয়া ফ্যামিলির ডনদের, ডন বার্জিন, তাতাগোলিয়া, কুনিও এবং স্ট্র্যাচিকে অত্যন্ত নির্মমভাবে একে একে হত্যা করেছে। এমনকি লাস ভেগাসের মাইগ্রিনকেও চোখের ভেতরে গুলি করে মেরে ফেলা হয়েছে। চার্চের অনুষ্ঠান শেষ হতেই মাইকেল তার ফ্যামিলিকে সম্পূর্ণ সুরক্ষিত করে ফেলে। এরপর মাইকেল তার বোন জামাই কার্লোর মুখোমুখি হয়। মাইকেল তাকে আশ্বস্ত করে যে তাকে মারবে না, শুধু ফ্যামিলি থেকে বের করে দেবে। ভয় পেয়ে কার্লো স্বীকার করে যে সনিকে ফাঁদে ফেলার পেছনে সে ডন বার্জিকে সাহায্য করেছিল। কার্লো যখন স্বস্তির নিঃশ্বাস ফেলে গাড়িতে গিয়ে বসে, তখন পেছন থেকে ডনের বিশ্বস্ত ক্লিমেঞ্জা তার গলায় তার পেঁচিয়ে তাকে গাড়ির ভেতরেই শ্বাসরোধ করে হত্যা করে। তারপর কোনি পাগলের মতো এসে মাইকেলকে খুনি বলে চিৎকার করতে থাকে। মাইকেলের স্ত্রীকেও অত্যন্ত আতঙ্কিত হয়ে মাইকেলের কাছে জানতে চায় কোনি যা বলছে তা সত্য কিনা। মাইকেল প্রথমে রেগে যায়, কিন্তু পরে শান্ত হয়ে বলে, শুধু আজকের জন্য আমি তোমাকে আমার বিজনেস নিয়ে একটা প্রশ্ন করার অনুমতি দিলাম। কে আবার জিজ্ঞেস করে, তুমি কি মাইকেলকে মেরেছ? মাইকেল সোজা তার চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলে, না আমি মারিনি। কে স্বস্তির নিঃশ্বাস ফেলে ড্রিঙ্কস বানাতে পাশের ঘরে যায়, কিন্তু সেখান থেকে সে দেখতে পায় ক্লিমেঞ্জা, রোকো এবং ফ্যামিলির বাকি সদস্যরা মাইকেলের অফিস ঘরে ঢুকছে। ক্লিমেঞ্জা অত্যন্ত শ্রদ্ধার সাথে মাইকেলের হাত চুম্বন করে তাকে ডাকছে ডন কার্লিওনে। মাইকেল এখন নতুন গডফাদার। ঠিক তখনই বডিগার্ড আল নেরিকের চোখের সামনে অফিসের ভারী দরজাটি বন্ধ করে দেয়। আপনার কেমন লেগেছে সিনেমা ছন্দের এই এক্সপ্লেনেশনটি? কমেন্ট করে অবশ্যই তা জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের সিনেছন্দ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি দ্য গডফাদার পার্ট 2 দেখতে চান তবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।